ম্যানচেস্টার সিটিকে বিদায় করে দিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। 4-3 গোলের ম্যাচে শেষ পর্যন্ত এক্সট্রা টাইমে লিওনার্দোর গোলে মীমাংসা হয়েছে দুই দলের খেলা এবং ম্যাচ শেষে কন্ট্রাস্ট দেখা গেছে। ম্যান সিটি যখন হতাশার বৃত্তে, তখন আল হিলাল সৌদি আরবের ক্লাবটা পুরো বিশ্বকে জানান দিল তারা এখানে এসছে রুল করতে এবং এই দলটা এখন চলে গেছে কোয়ার্টার ফাইনালে। সিমোনে ইনজাগি যিনি দায়িত্ব নিয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগ শেষ করার পরপরই এই দলটার এই শর্ট স্প্যানের ভেতরে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দারুণ একটা ফল, ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ ওঠা, সেখান থেকে কোয়ার্টার ফাইনালে চলে যাওয়া, তাও আবার ম্যানচেস্টার সিটি যারা টুর্নামেন্টের অন্যতম ফেভারিট তাদেরকে বিদায় করে দিয়ে হিউজ অ্যাচিভমেন্ট। দেখেন, সিমোনে ইনজাগির জন্য এটা ছিল একটা প্রতিশোধ। এই ইন্টার মিলানের কোচ তিনি যখন ছিলেন তখন ম্যানচেস্টার সিটির কাছে 2022-23 চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটায় তিনি হেরে গিয়েছিলেন। এরপর যখন আবার দেখা হলো সেটা হচ্ছে গোললেস ড্র হলো। এইবার এক অন্য আল হিলালকে আমরা দেখলাম যারা ম্যাচটা ডমিনেট করলো, লিড নিয়েছিল প্রথমে গোল কনসিড করার পর। এরপর আপনি যদি ধাপে ধাপে দেখেন তারা কোন কোন টাইমে গোল করলো। তাদের প্রথম গোলটা এসেছে এক্সট্রা ফার্স্ট হাফ শুরু হওয়ার, সেকেন্ড হাফ শুরু হওয়ার সাথে সাথে। কিন্তু এই ব্যাপারটা সহজ করে দেয়, মানে ম্যাচটা যদি কেউ খেই হারিয়ে ফেলেন। বের্নার্ডো সিলভার গোলে ফার্স্টে লিড নিয়েছিল ম্যান সিটি, এরপরে ম্যালকম সমতায় ফেরালেন দলকে। আল হিলাল প্রথমবারের মতো লিড নিল লিওনার্দোর গোলে। ব্রাজিলিয়ান স্ট্রাইকার তার প্রথম গোলটা করলেন 2-1। এরপরে এর্লিং হল্যান্ড তিনি আবার চলে এসে বললেন না ভাই থামো, 2-2। এরপরে ম্যাচ যখন গড়ালো এক্সট্রা টাইমে কালিদু কুলিবারি দুর্দান্ত একটা হেডারে গোল করে এগিয়ে নিয়েছিলেন আল হিলালকে, কিন্তু ফিল ফোডেন বদলি হিসেবে নেমে 3 মিনিট 44 সেকেন্ড পরেই আবার দলকে সমতায় ফেরান এবং একেবারে শেষে গিয়ে 113 মিনিটের পরে লিওনার্দোর সেই গোল, যে গোলের পর জার্সিটা তিনি কর্নার ফ্ল্যাগের উপরে দিয়ে পুরো বিশ্বকে বোধহয় জানান দিলেন সৌদি ক্লাবরা এসে গেছে। এবং সেই সৌদি ডমিনেন্সই আমরা দেখলাম ক্লাব ওয়ার্ল্ড কাপে। এই আল হিলাল কিন্তু এর আগে 2022 সালের ক্লাব ওয়ার্ল্ড কাপ যখন এই ফরম্যাটে ছিল না, সেটার রানার্স আপ কিন্তু তারা ছিল রিয়াল মাদ্রিদের কাছে, যে তারা ফাইনালে হেরে গিয়েছিলেন। না, খেলেন না। এই ম্যাচটায় দেখেন কত জনের হচ্ছে গিয়ে মানে প্রতিশোধের ম্যাচ ছিল, বা পুরনো প্রতিপক্ষকে পেয়ে, পুরনো টিমকে পেয়ে জ্বলে ওঠা। সিমোনে ইনজাগির কথা বলছিলাম, আপনি প্রথম দুইটা গোলে ওয়াও ক্যান্সেলোর অবদানটা দেখেন। ফার্স্ট গোল যেটা হলো রাইট সাইড থেকে ঢুকে তিনি যে সাপ্লাইটা দিলেন, সেখান থেকে যে গোলটা তারা পেয়ে গেল, লিওনার্দো প্রথম যে গোলটা করলেন। এরপর ম্যালকমের গোলটাতেও একটা অস্থির থ্রু বল যদি আমরা বলি, সেটাই কিন্তু তিনি জেনারেট করেন। ম্যালকমের গোলটায় ম্যানচেস্টার সিটিকে বিট করার আসল টোটকাটা সম্ভবত আছে। একটা ম্যানচেস্টার সিটির একটা অ্যাটাকিং ফ্লো চলছিল এবং ওই পাশের সেট পিস থেকে বল নিয়ে এক টানে ট্রানজিশনে যেভাবে ম্যালকম গিয়ে গোল করলেন, ম্যান সিটিকে হারানোর জন্য একেবারে প্রপার কৌশল নিয়ে সিমোনে ইনজাগির দল মাঠে নেমেছিল এবং সেখানেই ম্যান সিটি আসলে ধরাটা খেয়েছে। ম্যান সিটি যখন বলটা পায়ে রাখে তারা তো ওইভাবেই খেলতে চায়, কারণ আমরা বল পজিশনও দেখছিলাম, দুই দলের বল পজিশনের ভিতরে একটা বিস্তর ফারাক ছিল। যখন বল পজিশন নিয়ে তারা খেলে তখন তাদেরকে বিট করার উপায় হচ্ছে ওইটা যে আপনি তাদেরকে ট্রানজিশনে বিট করবেন। এবং ম্যাচ শেষে বের্নার্ডো সিলভা, ম্যান সিটির ক্যাপ্টেন যিনি ছিলেন এই ম্যাচে, তিনি বলছিলেন যে তারা এত ভালো, মানে আল হিলালের কথা বলছেন, তারা এত ভালো যে কখনোই তারা আমাদেরকে স্থির থাকতে দেয় নাই। বল যখন আমাদের পায়ে মনে হচ্ছে যে আমরা কিছু একটা অ্যাটাক করতে যাচ্ছি, কিন্তু বলটা লুজ করলেই যে আমাদের বিপদ ডেকে আনছি, সেই ব্যাপারটা তাদের ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করছিল, যেটা তাদেরকে হয়তো তাদের সেরা খেলাটা খেলতে দেয়নি। এইখানে সিমোনে ইনজাগি বোধহয় 100-তে 100 ক্রেডিটটা পাবেন যে গার্দিওলার এগেইনস্টে যে ধরনের কৌশল সফলতা এনে দেয় সেটা তিনি অবলম্বন করেছেন তো ঠিকই, সেটা মাঠে তিনি প্রপারলি এক্সিকিউট করে দেখিয়েছেন। দেখেন, এই জিনিসটায় তাকে আরো হেল্প করেছে কি ইয়াসিন বোনো। ইয়াসিন বোনো টোটাল 10টা সেভ তিনি করেছেন। এই ইয়াসিন বোনোই রিয়াল মাদ্রিদের এগেইনস্টে পেনাল্টি ঠেকিয়ে দিয়েছিলেন। এই ইয়াসিন বোনোর 2022 সালের ওয়ার্ল্ড কাপের কাহিনী হচ্ছে কি আমরা বারবার বলে আসছি, যেখান থেকে হচ্ছে তিনি লাইমলাইটে আসেন। এরপর যখন আপনার ইউরোপের অন্য ক্লাবগুলো তাকে ডাকছিল, তিনি কিন্তু সেই ডাকে সাড়া দেন নাই, তিনি চলে গিয়েছিলেন সৌদি আরবে। আল হিলালে এসে তিনি জয়েন করলেন এবং কেন তিনি আল হিলালের ওয়ান অফ দ্য বেস্ট প্রমিনেন্ট প্লেয়ার সেটার প্রমাণ তিনি এই ম্যাচেও রাখলেন। আপনি জাস্ট দুই পাশে দুই গোলকিপারের অবস্থানটা দেখুন। এক পাশে ছিলেন এডারসন, 6টা টোটাল শটস নিয়েছিল অন টার্গেটে আল হিলাল, এর মধ্যে 4টাই কিন্তু গোল হয়েছে। এডারসন প্রথম যেটা অন টার্গেটের গোল আটকে দিয়েছেন বা শটস আটকে দিয়েছেন সেটা ছিল 112 মিনিটে। আপনি বলছিলেন ইয়াসিন বোনোর কথা, ইয়াসিন বোনোর মাহাত্ম্য কতখানি একটু আমরা বুঝবো, কি করে বুঝবো? আমাদের কাছে সেলিব্রেশনের ছবি আছে না আল হিলালের, সেই সেলিব্রেশনের ছবিতে আপনি একটা জায়গায় দেখবেন যে মাঠ যখন ম্যাচ শেষ
তখন সেই জায়গায় ইয়াসিন বোনো আল হিলালের গোলকিপারের শর্টসটা নিয়ে যাচ্ছেন মাঠে থাকা স্টুয়ার্ডস বা আপনি বল বয় বলতে পারেন। এই যে পরের ছবিটা, কিছুক্ষণ পরে আমরা সেই ছবিটা দেখতে পাবো। এইটা ফুটবলে এরকম একটা ব্যাপার আছে, জার্সি অনেক সময় দিতে না পারলে বা জার্সি হয়তো আর গোলকিপারকে দিয়েই দিয়েছেন তিনি, এখন তার কাছে আছে শর্টস, এই যে দেখা যাচ্ছে, ঠিক আছে, মানে শর্টসটা পর্যন্ত তিনি রাখতে পারেন নাই, ঠিক আছে। কিন্তু যেটা হয়েছে আলটিমেটলি শর্টস খুলে গেছে ম্যানচেস্টার সিটির, যারা শেষ পর্যন্ত আরও একটা টুর্নামেন্ট পার করলো হতাশায়। কিন্তু এরকম ইঙ্গিত তো বোধহয় ছিল যে ম্যান সিটিকে কঠিন পরীক্ষায় আল হিলাল ফেলবে। যখনই এই ম্যাচ আপটা আমরা পেয়েছি তখনই আমরা জানি যে এরকম হবে। ম্যান সিটি যদিও তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল, গ্রুপ চ্যাম্পিয়ন না হলে তারা পেতো আসলে রিয়াল মাদ্রিদকে, সেই তুলনায় তাদের কিছুটা স্বস্তি থাকলেও সেটা উবে গেল কয়েকদিন পরেই। এবং আপনি যদি খেয়াল করেন এইটাকে যদি সিজনের এন্ড টুর্নামেন্ট ধরেন, এই 2024-25 সিজনটা ম্যানচেস্টার সিটি কিন্তু একদম কমপ্লিটলি খালি হাতে তারা শেষ করলো। লোকাল ফুটবলে তাদের লিগে কোনো ট্রফি পায় নাই, চ্যাম্পিয়ন্স লিগ থেকে তারা বাদ পড়লো। এই ক্লাব ওয়ার্ল্ড কাপ নিয়ে মনে হচ্ছিল ম্যানচেস্টার সিটি হয়তোবা, যেহেতু তারা নতুন নতুন অনেকগুলো প্লেয়ার এনেছে, তারা একটু রিফর্ম করবে, সেটাও কিন্তু হলো না। পেপ গার্দিওলা আমার মনে হয় বাস্তবতা ধীরে ধীরে তিনি আরো টের পাচ্ছেন। আমরা ম্যান সিটিকে নিয়ে আরো কথা বলবো, কিন্তু আমরা একটু কথা বলতে চাই একজন গ্রেট ফুটবলারকে নিয়ে, যিনি কি জ্যোতিষী কিনা আমি জানি না। দুদিন আগে যিনি মন্তব্য করলেন সেরা 5 লিগের একটা হচ্ছে সৌদি লীগ, সেই ক্রিস্টিয়ানো রোনালদোর কথা এখন মনে না করে পারা যাচ্ছে না। যে কোনো দিন সৌদি আরবে খেলে নাই অথবা যার আসলে ফুটবল নিয়ে কোনো জ্ঞানই নাই, তারাই কেবল বলতে পারে সৌদি লীগ সেরা 5 লিগের একটা নয়। তিনি আল নাসেরের সঙ্গে নতুন চুক্তি করার পরে এই কথা বলেছেন। এখন এটা নিয়ে অনেক আলোচনা করা যাবে, যেটা একেবারে খাঁটি বাংলায় বললে তেনা পেঁচানো যাবে। সেরা 5 লিগের একটা কিনা সেটাও আমরা জানি না, সেই আলোচনাতে আমরা যাবই না। কিন্তু রোনালদোর কথায় একটা পয়েন্ট যে আছে, এটা যে একেবারে আকাশ থেকে নিয়ে এসে তিনি বলেন নাই, সেটা বোধহয় তার বড় প্রতিপক্ষ আল হিলাল, যাদের কারণে তিনি লিগটা জিততে পারছেন না, এবার আল ইতিহাদের জন্য জিততে পারেন না, এবার তিনি থার্ড হয়েছেন ইনফ্যাক্ট সৌদি লিগে। সেটা সৌদি লিগের কম্পিটিটিভ নেচারটা আছে বলেই তো এই দলটা আসলে এই ক্লাব বিশ্বকাপে ভালো করলো। এবং আপনি যদি এমএলএস এর সঙ্গে তুলনা করেন, মানে জাস্ট সেইং, বিতর্ক উস্কে দেওয়ার জন্যই, এমএলএস এর তুলনায় সৌদি লিগের খেলা তো ভাই ঢের এগিয়ে। এটা তো আমরা ধরেন শেষ দিনও বলছিলাম যে এমএলএস এর থেকে সৌদি লিগে গিয়ে এই জায়গায় ব্লেন্ড আপটা আপনি দেখেন, এই যে আল হিলাল আল নাসের, এই আল হিলাল দলটার মধ্যেও আপনি যদি খেয়াল করেন, হ্যাঁ মানে ইউরোপে ধরেন গোল্ডেন টাইম পার করে এসেছে, কিন্তু আবার নেভেস তিনি এখন পর্তুগাল ন্যাশনাল টিমে খেলছেন। আবার আপনি কুলিবালির কথা ধরেন, আপনি এই ম্যালকমের কথা ধরেন, আপনি হচ্ছে ওয়াও ক্যান্সেলোর কথা ধরেন, এরা সবাই তো ধরেন এখনো বেশ ভালো খেলছেন, কিন্তু তারা গোল্ডেন টাইমটা পার করে এসেছেন। তাদের সাথে যখন ব্লেন্ড আপটা হয়েছে সৌদি আরবের ফুটবলারদের, ওনারা তো ইউরোপে খেলতে পারতেন, ওনারা ইউরোপ ছেড়ে এখানে এসেছেন, তাই না? ডেফিনেটলি এই জায়গায় এই ব্লেন্ড আপটা পারফেক্ট হয়েছে, যেখানে আপনার খুব বেশি ডিফারেন্স কিন্তু নাই। এবং এইটাই ম্যাচ শেষে পেপ গার্দিওলা একটু মনে করিয়ে দিচ্ছিলেন প্রেস কনফারেন্সে, যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি একটু ইনিয়ে বিনিয়ে বলছিলেন যে নেভেস খেলছে এখানে, কুলিবালি খেলছে এখানে, ইয়াসিন বোনো, তারপরে হচ্ছে আপনি ম্যালকম হয়তো তার সেরা সময়টা আসলেই ফেলেছেন, আমরা বাদ দিলাম। এটি একটু মনে করিয়ে দেওয়া দরকার যে আলেকজান্ডার মিত্রোভিচকে ছাড়া তারা এই টুর্নামেন্টে মানে খেলছে। মিত্রোভিচকে তাদের গোল মেশিন ধরা হতো আল হিলালের গেল কয়েকটা সিজন ধরেই, তিনি এই মুহূর্তে তারপর গোলের অভাব হচ্ছে না, 4টা গোল তারা করতে পেরেছে। এবং আপনি যদি মিডফিল্ডে আসেন, মিলিঙ্কোভিচ সাভিচ, তিনি এখনো সেই মিলিঙ্কোভিচ সাভিচ আছেন যিনি লাৎসিওতে নজর কেড়েছেন এবং মনে হচ্ছে ইউরোপের একেবারে টপ টায়ার লিগে তিনি চলে যাবেন। এই সব আলোচনা একরকম থাকবে, কিন্তু সৌদি লিগে আসলে কোয়ালিটি প্লেয়ার আছে, কোয়ালিটি কোচ আছে, তাদের ওই কোয়ালিটি এনশোরও করা হচ্ছে যে টপ লেভেলের ফ্যাসিলিটিস দিয়ে, এবং সেখান থেকে আউটকামও আসছে। এই ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল চলে যাওয়া নিশ্চয়ই সৌদি আরবের ক্লাবটার জন্য একটা ইতিহাস। দেখেন, যদি এরকম আউটকামও না আসতো বা যদি খুব গোছানো না হতো, তাহলে কখনোই সিমোনে ইনজাগির মতো কোচ, তিনি হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ টিম ছেড়ে কখনো সৌদি আরবে যেতেন না আল হিলালের দায়িত্ব নিতে। তার এটা দেখেন ফার্স্ট টুর্নামেন্টেই তিনি হচ্ছে ম্যানচেস্টার সিটিকে হারালেন, রিয়াল মাদ্রিদের এগেইনস্টে আল হিলাল ড্র করলো। এই সব কিছুই কিন্তু ওই সৌদি লিগটাও যে ডে বাই ডে এগিয়ে যাচ্ছে সেটারই প্রমাণ রাখছে। খুব ইন্টারেস্টিং যে আল হিলাল খেলবে হচ্ছে ফ্লুমিনেন্সের বিপক্ষে, সেটা নিয়েও আমরা কথা বলবো। তবে আমরা একটু ম্যান সিটিতে ফোকাস করতে চাই। ম্যান সিটির বোধহয় মানে এখন যেটা মন্দের ভালো হতে পারে সেটা হচ্ছে তারা এখন 6 সপ্তাহ পাচ্ছে প্রিমিয়ার লিগ শুরুর আগে। এই সময়টার ভেতরে তারা হয়তো আরও 1 সপ্তাহ যদি টুর্নামেন্টে টিকে থাকতো তাহলে হয়তো 1 সপ্তাহ বিশ্রাম তারা কম পেত। প্লেয়ারদেরকে সবাইকে নিয়ে তিনি এখন বিশ্রামে যাবেন পেপ গার্দিওলা হয়তো নিজে বিশ্রাম পাবেন না ওই অর্থে, কারণ এই স্কোয়াডটা এখন বেশ বড় সড়ো হয়ে গেছে। স্কোয়াডের বেশ কিছু প্লেয়ার সম্ভবত ক্লাব ছেড়ে চলেও যাবেন। কালকের
আগের ম্যাচে আমরা যদি তাদের 11টা নিয়েও আলোচনা করি, আইত নুরি এবং ডোকু, তারা দুজন একসঙ্গে খেলছিলেন এক পাশ থেকে। তাদের ভেতরে আন্ডারস্ট্যান্ডিংয়ের একটু অভাব থেকেই সম্ভবত আল হিলাল গোল করতেও মানে সক্ষম হয়েছে। এই যে কম্বিনেশনের অভাবটা যেটা একটু ফুটে উঠেছে ম্যান সিটির খেলায়, যদিও চেরকি যখন পরে গিয়ে মাঠে নামলেন, মারমুশ যখন নেমেছেন, মানে এক্সট্রা টাইমের কথা বলছি, ফোর্ডেন নামার পরে খেলার আবার সিটি তাল ধরেও ফেলেছিল। সিটির এই যে স্কোয়াডটার কথা আমরা বলছি, এই 6 সপ্তাহ পরে প্রিমিয়ার লিগে দলটা কেমন করবে এখন বোধহয় সেটাই আসল প্রশ্ন। এর একদিন আগে পেপ গার্দিওলা বলছিলেন যে ক্লাব বিশ্বকাপের এই ধকলটা তার দলকে দিতে হবে। সেটা কবে এটা তিনি জানেন না, এটা হয়তো নভেম্বর বা জানুয়ারি মাসে হতে পারে, কিন্তু এই ধকলটা তাকে দিতে হবে। কিন্তু তার আগে তাকে দলটা গোছাতে হবে, তারপরে প্রিমিয়ার লিগ শুরু। এই মুহূর্তে লিভারপুলকে তো সবচেয়ে বড় ফেভারিট মনে হচ্ছে এখনো। মানে লিভারপুল হচ্ছে যেভাবে দল করছে এবং যে সাইনিংগুলো তারা করেছে, একসাথে চ্যাম্পিয়নশিপের টাইটেলটা তাদের কাছে আছে। এইবার সিজন শুরুর আগে লিভারপুলকে আপনার নাম্বার 1-এ রাখতে হবে এখন পর্যন্ত। ম্যানচেস্টার সিটি, আপনি বলছেন না যে অনেক বড় স্কোয়াড, ওই দিনের ঘটনা নাই বলে আমি হঠাৎ করে ম্যানচেস্টার সিটির কারণে স্কোয়াডে ঢুকছিলাম, দেখি আপনার মিডফিল্ডারদের ছড়াছড়ি, মানে এখনো কিন্তু ম্যানচেস্টার সিটি ওইভাবে কাউকেই ছাড়ে নেই। আপনি যদি খেয়াল করেন কেভিন ডি ব্রুইনার টা কনফার্ম হয়ে গেছে, বাকি কে কে ছাড়ছে, নতুন করে আরো কাউকে নেওয়া হবে কিনা, এই সবকিছু কিন্তু এখনো ধোঁয়াশার মধ্যে রেখেছেন পেপ গার্দিওলা। হয়তোবা সিজনের আরেকটু সময় যখন যাবে, প্রি সিজনটা পুরোপুরি শুরু হয়ে যাবে, তখন এই জিনিসগুলো বোঝা যাবে ম্যানচেস্টার সিটি কিভাবে ওয়ার্কআউটটা করে। রদ্রিকে আমরা দেখলাম এই ম্যাচে, রদ্রি এলেন গেলেন আবার গেলেন, সবকিছু মিলিয়ে ম্যানচেস্টার সিটির যে হতাশার মৌসুম সেটা এখনই আসলে শেষ হয়নি, সেটা আরও কিছুদিন সম্ভবত কন্টিনিউ করছে। নেক্সট সিজনে বোঝা যাবে সিটি আসলে কত দূর যেতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.